আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম স্যার, আসসালাম। আপনি কেমন কেমন আছেন আছেন? স্যার? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদেরকে আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। সবাইকে শুভ সকাল। আজকের আলোচনার বিষয়বস্তু রাষ্ট্রের সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়, ব্যবস্থাপনার মৌলিক ধারণা বা ব্যবস্থাপনার ধারণা, এটা নিয়ে আজকের আলোচনার বিষয়বস্তু। তো সবাই কি প্রস্তুত? বই নিয়ে রেডি আছো? Yes, স্যার। স্যার, অনেক ধন্যবাদ। তোমরা জানো যে আমরা এই অধ্যায়টা শুরু করেছি বিগত 3-4 ক্লাস আগে। তো একই ক্লাস আমরা রিপিট করেছি মাঝখানে, এই জন্য যে যে কোনো অধ্যায় শুরু করা বা বই শুরু করার প্রথম অধ্যায় এবং অধ্যায়ের শুরুতে যে ক্লাসগুলো আছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এগুলো যদি নলেজে ভালোভাবে বুঝে না আসে তাহলে পরবর্তী আলোচনাগুলো বোঝা কঠিন হয়ে যায়। তো সে কারণে আমরা রিপিট করেছি। আজকে এই অধ্যায়ের শেষ ক্লাস নিব এবং তৃতীয় পর্ব এটা। চলো তাহলে আজকের ক্লাসের কি আছে আমরা একটু দেখবার চেষ্টা করি। দেখা যাচ্ছে স্ক্রিন সবার? জি স্যার, Yes, যাচ্ছে। স্যার। জি স্যার, দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ, আচ্ছা, আমরা এখান থেকেই একটু রিক্যাপ করি, যেহেতু আজকে আমরা একটু সময় পাবো। একটু পূর্বের পার্টগুলো সামান্য একটু আলোচনা করি। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে ব্যবস্থাপনা কাকে বলে এবং ব্যবস্থাপক কে? ব্যবস্থাপনা মানে হচ্ছে কৌশলে শ্রমিক কর্মচারীদেরকে দিয়ে কৌশলে কাজ উদ্ধার করিয়ে নেওয়া। অর্থাৎ যে কোনো প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয় একটি নির্দিষ্ট লক্ষ্য বা উদ্দেশ্যকে সামনে রেখে। সেই লক্ষ্য বা উদ্দেশ্যকে বাস্তবায়ন করবার জন্য যে কোনো দল, গোষ্ঠী বা প্রতিষ্ঠানের মৌলিক কিছু উপাদান প্রয়োজন হয়। সেই মৌলিক উপাদানগুলোকে তোমরা ইতিমধ্যে জেনেছো, যেটাকে সংক্ষেপে 6M বলা হয়। হ্যাঁ, এই 6M কে বলা হয় মেন, শ্রমিক কর্মচারী, মানব সম্পদ, হিউম্যান রিসোর্স বলা হয়, মানি অর্থ বা মূলধন, ম্যাটেরিয়ালস র মেটেরিয়ালস, কাঁচামাল অর্ধপ্রস্তুত কাঁচামাল বা প্রস্তুত কাঁচামাল, মেথড পদ্ধতি মার্কেট বাজার, হ্যাঁ, মেশিনারিজ যন্ত্রপাতি। এই 6টি উপকরণ দরকার হয়। কতটুকু? লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন করতে যে পরিমাণ এই মৌলিক উপকরণগুলো দরকার হয়, যেমন মেশিনারিজ ধরে নাও 5টা মেশিন দরকার আমার লক্ষ্য বাস্তবায়ন করতে গিয়ে, কারো দরকার 4টা, কারো দরকার 3টা। যার যে পরিমাণই দরকার সেই পরিমাণের উপযুক্ত উন্নত মানের এই উপকরণগুলো সংগ্রহ করা হয়। তো এই উপকরণগুলোর যথাযথ ব্যবহারের উপরেই কিন্তু প্রতিষ্ঠানের সফলতা ব্যর্থতা নির্ভর করছে। তো যেহেতু সফলতা ব্যর্থতা নির্ভর করছে এই উপকরণগুলো যথাযথ ব্যবহার হচ্ছে কিনা, তাহলে এই উপকরণগুলো ব্যবহার করার দায়িত্ব কিন্তু আসলে ব্যবস্থাপকের উপর। তা ব্যবস্থাপক কি করেন? এই মৌলিক উপকরণগুলোকে প্রপারলি কাজে লাগানোর জন্য তিনি কি করেন? তার ব্যবস্থাপকীয় কাজগুলো সম্পন্ন করেন, কিছু কৌশল অবলম্বন করেন। সেই ব্যবস্থাপকীয় কাজগুলো কি কি? এই ব্যবস্থাপনার কাজগুলো, এই মৌলিক কাজ হলো 7টা। কয়টা মৌলিক কাজ? কয়টা? স্যার 7টা। 7টা। 7টি স্যার। 7টা। 7টা, রাইট। আর মৌলিক উপকরণ কয়টা? 6টা। 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 6টা মৌলিক উপকরণ 6টা, আর মৌলিক কাজ হলো 7টা। 7টি। হ্যাঁ, মৌলিক উপকরণ যে 6টি রয়েছে এগুলোকে আবার 2 ক্যাটাগরির আছে, একটা মানবীয় আর একটা হচ্ছে অমানবীয়। কিন্তু মৌলিক উপকরণ 6টা। মানবীয় উপকরণ শুধুমাত্র মেন, বাকি 5টা হচ্ছে অমানবীয় বা বস্তুগত উপকরণ। তাহলে এই মানবীয় অমানবীয় বস্তুগত উপকরণ গুলোকে প্রপারলি কাজে লাগানোর জন্য একজন ব্যবস্থাপক মৌলিক কাজগুলো সম্পন্ন করেন এবং সেগুলো ধারাবাহিকভাবে সম্পন্ন হবে। প্রথম কাজ পরিকল্পনা, দ্বিতীয় কাজ সংগঠন, এরপরে কর্মী সংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয় সাধন, নিয়ন্ত্রণ। এই 7টি মৌলিক কাজ একজন ব্যবস্থাপক করে থাকেন। তা বলা হয়েছে যে মৌলিক ব্যবস্থাপনা, এই মৌলিক কাজগুলোর সংজ্ঞা তোমাদেরকে লিখতে বলা হয়েছিল এবং অধিকাংশ ছাত্র তোমরা লিখে দিয়েছো। বাকি যারা লিখে দাওনি তোমরা বাসায় প্র্যাকটিস করো, এগুলো লিখে প্র্যাকটিস করবে। যতক্ষণ পর্যন্ত লিখবে না ওই শব্দগুলো তোমার কাছে ভুল ভ্রান্তি হিসেবে ধরা দিবে। বুঝতে পারছো? লিখতে গেলেই এবং লিখে তুমি বইয়ের সাথে যখন মিলাবা তখন ভুলগুলো তোমার ধরা পড়বে। যেমন সরকার সহ আরো অনেকেই অনেক সুন্দরভাবে লিখে দিয়েছে এবং দেখলাম যে 2-1 জন এত সুন্দরভাবে উপস্থাপন করেছে
মনে হচ্ছে যে বোর্ডের কোনো একটা কাজ তাকে করতে হয়েছে, অসাধারণভাবে উপস্থাপন করেছে। অনেক ধন্যবাদ তাদেরকে। আশা করছি পরের যারা লেখো নাই তোমরা লিখবে এগুলো। তাহলে আমরা এই মৌলিক কাজগুলো প্রত্যেকটির জন্য আলাদা আলাদা করে অধ্যায় রয়েছে, সেই অধ্যায়গুলো আমরা জানবো। ঠিক আছে, আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ব্যবস্থাপনার উৎপত্তি ও ক্রমবিকাশ, তারপর হচ্ছে ব্যবস্থাপনা কি, ব্যবস্থাপনা কি একটা পেশা, এবং এই সাথে সাথে বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন সংক্ষিপ্তভাবে আলোচনা হবে। তার আগে আরেকটি পয়েন্ট হচ্ছে, দেখো যে ব্যবস্থাপনার স্তর, এখান থেকে বারবার প্রশ্ন হয়ে থাকে। পর্ব 1 এর 3টা প্রশ্নই মোস্ট ইম্পর্টেন্ট, আর পর্ব 2 এর 9 নাম্বার সৃজনশীলের জন্য ইম্পর্টেন্ট, কিন্তু 6 নাম্বার কিন্তু বারবারই আসে যে ব্যবস্থাপনা সার্বজনীন ব্যাখ্যা করো, খ নাম্বারে অনুধাবনমূলক প্রশ্নে। ব্যবস্থাপনার স্তর কয়টি বলতে দেখি? ব্যবস্থাপনার স্তর তিনটি। উচ্চ স্তর, মধ্য স্তর, নিম্ন স্তর। উচ্চ স্তরের ব্যবস্থাপনা, মধ্য স্তরের ব্যবস্থাপনা, নিম্ন স্তরের ব্যবস্থাপনা। উচ্চ স্তরের ব্যবস্থাপনায় হলো প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ের যারা ব্যবস্থাপক থাকে একেবারে টপ লেভেলে, তারা হলো প্রতিষ্ঠানের উচ্চ পর্যায়ে অবস্থান করে থাকে। উচ্চ পর্যায়ে কারা অবস্থান করে? চেয়ারম্যান, মহাপরিচালক, ব্যবস্থাপনা পরিচালক, সচিব, তাই না? এনারা কিন্তু হলো উচ্চ পর্যায়ে অবস্থান করে। এই সকল ব্যবস্থাপক উচ্চ পর্যায়ে অবস্থান করে প্রতিষ্ঠানের জন্য নীতিমালা নির্ধারণ করে, দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত গ্রহণ করে, দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করে, কৌশলগত পরিকল্পনা গ্রহণ করে, হ্যাঁ, এই কাজগুলো করে। এখন প্রতিষ্ঠানে যদি দেখো যে যারা প্রতিষ্ঠান শাসন করে তারা কিন্তু এই কাজগুলো করে থাকে, বুঝতে পারছো? এরা এই কাজগুলোকে প্রশাসনিক কাজ বলা হয়। যেহেতু উচ্চস্তরের ব্যবস্থাপকরা এই প্রশাসনিক কাজগুলো করে থাকে, তাই উচ্চস্তরের ব্যবস্থাপকদেরকে প্রশাসক বলা হয়, বা উচ্চস্তরের ব্যবস্থাপনাকে প্রশাসনিক স্তর বলা হয়। সুতরাং এই প্রশাসনিক স্তরে যারা থাকে তাদেরকে বলা হয় প্রশাসক। আলটিমেটলি তাহলে এরা এর পরের স্তর কারা আছে? মধ্যস্তরের ব্যবস্থাপক। এখানে উচ্চস্তর কর্তৃক গৃহীত পরিকল্পনা, নীতিমালা, কৌশলগত পরিকল্পনা বাস্তবায়ন করবার জন্য মধ্যস্তরের ব্যবস্থাপক কি করে? তার প্রত্যেকটি বিভাগে যে যে দায়িত্বে আছে সে দায়িত্ব থেকে বিভাগীয় দায়িত্বগুলো পালন করে থাকে। অর্থাৎ কেউ ক্রয় বিভাগে, কেউ বিক্রয় বিভাগে, কেউ হিসাব বিভাগে, এক একজন এক এক বিভাগে দায়িত্বে। ওই বিভাগের প্রত্যেক বিভাগ তার বিভাগীয় কাজগুলো সম্পূর্ণ করার জন্য ব্যবস্থাপনার যে মৌলিক কাজগুলো আলটিমেটলি সেই কাজগুলো কিন্তু মধ্যস্তরের নিম্ন স্তরের ব্যবস্থাপক করে থাকে। তো মধ্যস্তরের ব্যবস্থাপক কি করে? উচ্চস্তর কর্তৃক গৃহীত লক্ষ্য উদ্দেশ্য সংগ্রহ করে নিম্ন স্তরের ব্যবস্থাপক দিয়ে বাস্তবায়ন করবার জন্য প্রয়োজনীয় ব্যবস্থাপকের কাজগুলো সম্পন্ন করে থাকে এই মধ্যস্তরের ব্যবস্থাপক। কারা থাকে? সমস্ত বিভাগীয় ব্যবস্থাপক, সমস্ত সহকারী বিভাগীয় ব্যবস্থাপক এবং এরিয়া ম্যানেজার, এনারা হলেন মধ্যস্তরের ব্যবস্থাপক। বুঝতে পারছো? তাহলে কি করে নিম্ন স্তরের ব্যবস্থাপকরা যেন সুষ্ঠুভাবে কাজ সম্পন্ন করতে পারে তার জন্য এই মৌলিক ব্যবস্থাপক কাজগুলো সম্পন্ন করে। এরপরে নিম্ন স্তরের ব্যবস্থাপক কি করে? এরা সরাসরি শ্রমিক কর্মচারীদের সাথে অবস্থান করে। শ্রমিক কর্মচারীরা কোনো ব্যবস্থাপনার অংশ নয়, বরং নিম্ন স্তরের ব্যবস্থাপকরা ব্যবস্থাপনার সর্বনিম্ন স্তরে অর্থাৎ প্রথম সারিতে অবস্থান করে। এরাও ব্যবস্থাপনার মধ্যস্তর কর্তৃক গৃহীত হচ্ছে লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন করবার জন্য নিম্ন স্তরে যারা আছে তারা আবার তাদের অবস্থানগত লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন করবার জন্য ব্যবস্থাপক কাজগুলো সম্পন্ন করে। অ্যাকচুয়ালি মৌলিক ব্যবস্থাপকের কাজগুলো মধ্যস্তরে এবং নিম্ন স্তরের ব্যবস্থাপক যারা আছে তারা সম্পন্ন করে। আসলে এ কারণেই ব্যবস্থাপক বলতে মধ্যস্তরের ব্যবস্থাপক, নিম্ন স্তরের ব্যবস্থাপকদেরকেই ব্যবস্থাপক বলে। আর উচ্চ স্তরের ব্যবস্থাপক গুলো এরা কিন্তু মৌলিক ব্যবস্থাপকের কাজগুলো সম্পন্ন করে না, এরা ওই প্রশাসনিক কাজগুলো করে। তাই ওদেরকে ব্যবস্থাপক না বলে বরং ওদেরকে বলা হয় কি? বলো তো দেখি, কি বলা হয়? প্রশাসক। রাইট, প্রশাসক বলা হয়। প্রশাসক। গুড। এরপরে হচ্ছে এখন আসো দেখি নিম্ন স্তরের ব্যবস্থাপক কারা থাকে? যে যারা সরাসরি শ্রমিক কর্মচারীদের সাথে অবস্থান করে, শ্রমিকরা কাজ করছে, কাজে ওই শ্রমিকদের পাশাপাশি অবস্থান করে। আর মধ্যস্তরের এবং উচ্চ স্তরের ব্যবস্থাপকরা এরা শ্রমিকদের সাথে অবস্থান করে না, এরা একটু দূরে অবস্থান করে।
আর সরাসরি শ্রমিকদের সাথে অবস্থান করে কারা? এই নিম্ন স্তরের ব্যবস্থাপক। কারা তারা? বিভিন্ন সুপারভাইজার, লাইনম্যান, ফোরম্যান, সুপারভাইজার, তাই না? এরা হচ্ছে কর্মনায়ক। এরা হচ্ছে আমাদের নিম্ন স্তরের ব্যবস্থাপক। এখন এই যে নিম্ন স্তরের ব্যবস্থাপক, মধ্যস্তরের ব্যবস্থাপক, উচ্চ স্তরের ব্যবস্থাপক, এরা হচ্ছে ব্যবস্থাপক। এরা যে করে হোক কৌশলে এই যে শ্রমিক কর্মচারী যারা মেন বোঝানো হয়েছে, এই শ্রমিক কর্মচারীদেরকে দিয়ে কৌশলে কার্য উদ্ধার করার নামই হচ্ছে ব্যবস্থাপনা। অ্যাকচুয়ালি উচ্চ স্তরের কাছে নিম্ন স্তর সেটা যাই থাক না কেন, উচ্চ স্তরের কাছে মধ্যস্তর হচ্ছে মেন ওয়ার্কার্স, আবার মধ্যস্তরের কাছে নিম্ন স্তর অর্থাৎ নিম্ন স্তরের ব্যবস্থাপকরা হচ্ছে মেন বা ওয়ার্কার্স, আর নিম্ন স্তরের কাছে শ্রমিক কর্মচারীরা হচ্ছে মেন বা ওয়ার্কার্স, অর্থাৎ সবাই মানব সম্পদ। এরা যদি অ্যাক্টিভ হয়, দক্ষ হয়, উপযুক্ত হয়, এরা যদি কৌশলী হয়, তাহলে প্রতিষ্ঠান লাভবান হবে, অন্যথায় লাভবান হবে না। বুঝতে পারছো? এখন মূল আলোচনায় চলে যাই। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ব্যবস্থাপনা উৎপত্তি ও ক্রমবিকাশ। ব্যবস্থাপনা কি একটি পেশা এবং বহু নির্বাচনের প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন। খুব যত্ন সহকারে শুনবে। প্রথম অধ্যায় আমরা কেন এই 3টা ক্লাসের জায়গায় প্রায় 5টা-6টা ক্লাস নিয়েছি, এটা তোমাদের গুরুত্ব অনুধাবন করতে হবে, তাই না? আলিফ? ইয়েস স্যার। হ্যাঁ, গুরুত্ব কিন্তু অনুধাবন করতে হবে। কেন আমরা 3টা ক্লাসের জায়গায় আমরা 4টা, 5টা বা 6টা ক্লাস নিলাম? জি স্যার। ওকে, তোমরা একটু যত্নবান হলেই কিন্তু আমাদের এগুলো ছিল তোমাদের বাড়ির কাজ। তোমাদের কেউ কেউ পড়েছো এগুলো, এই কাজগুলো, বাকিরা করো নাই। তোমরা বাসায় করো এবং কোনো সমস্যা হলে নেক্সট ক্লাসে আমাকে জিজ্ঞাসা করবে। এখন আসো দেখি ব্যবস্থাপনার উৎপত্তি ও ক্রমবিকাশ। যে কোনো বিষয়ের সূচনা আছে, হ্যাঁ, তার ইতিহাস আছে, কবে কোথায় শুরু হলো। ব্যবস্থাপনার উৎপত্তি ও ক্রমবিকাশকে 5টি যুগে ভাগ করা হয়েছে। কয়টি যুগে? 5টি যুগে। 5টি যুগে ভাগ করা হয়েছে। যার প্রথম যুগ হচ্ছে প্রাচীন যুগের ব্যবস্থাপনা, দ্বিতীয় যুগ হচ্ছে মধ্যযুগের ব্যবস্থাপনা, তৃতীয়ত শিল্প বিপ্লব যুগের ব্যবস্থাপনা, চতুর্থ হচ্ছে শিল্প বিপ্লব পরবর্তী যুগের ব্যবস্থাপনা, আর পঞ্চম হচ্ছে আধুনিক যুগের ব্যবস্থাপনা। এগুলো একটু বোঝার বিষয় আছে, একটু মনোযোগ সহকারে শুনবে। কি হয়েছে, কত সালকে কত সাল আমরা বিবেচনা করব। দেখো, যীশু খ্রিস্ট আজ থেকে আজকে হলো 2021 সাল, তাই না? 2021 সাল, তাই তো? জি স্যার। যীশু অর্থাৎ ঈসা আলাইহিস সালাম কত সালে জন্মগ্রহণ করেছে? কত বছর আগে? 2021 বছর আগে। 2021 বছর আগে উনি জন্মগ্রহণ করেছেন। ওই সময় থেকে আসলে আমাদের এই যে খ্রিস্টাব্দ, হ্যাঁ খ্রিস্টাব্দ, খ্রিস্ট মানে হচ্ছে যিশুকে বোঝানো হয়েছে। তখন থেকে যখন তিনি জন্মগ্রহণ করেছেন সেই সময় থেকে যীশু খ্রিস্টের জন্মসাল থেকে আসলে সাল গণনা করা হচ্ছে। এই যীশু খ্রিস্টের জন্মের 5000 বছর পূর্ব পর্যন্ত, 5000 বছর পূর্ব পর্যন্ত সময়কালকে বলা হয় প্রাচীন যুগের ব্যবস্থাপনা। কোন যুগের বলো তো দেখি? 5000 বছর প্রাচীন যুগ। প্রাচীন যুগ। জন্মের পূর্ব সময়। প্রাচীন যুগ কার জন্মের? যীশু খ্রিস্ট, ঈসা আলাইহিস সালাম। 5000 বছর। অর্থাৎ যীশু বা ঈসা আলাইহিস সালাম যে সময় জন্মগ্রহণ করেছেন, যে সালে, তার থেকে 5000 বছর আরো পূর্ব সময়কালকে বলা হয় প্রাচীন যুগের ব্যবস্থাপনা। এই সময় তোমরা অনেকগুলো সভ্যতার নাম শুনেছো, তাই না? মেসোপটেমীয় সভ্যতা, মিশরীয় সভ্যতা, বেবিলনীয় সভ্যতা, হিব্রু সভ্যতা, চৈনিক সভ্যতা, গ্রিক সভ্যতা, রোমান সভ্যতা, ভারতীয় সভ্যতা, এরকম নাম শুনেছো তোমরা? জি স্যার। কোন সময়? প্রাচীন যুগের ব্যবস্থাপনায়। তোমরা যদি সিম্পল একটি দেখো, যে মিশরের পিরামিডের নাম শুনেছো? পিরামিড, এই পিরামিড কখন তৈরি হয়েছে? এই প্রাচীন যুগে। আচ্ছা বলো দেখি, এই প্রাচীন যুগে কি অটোমেটিক হয়েছে নাকি মানুষ এগুলোকে শ্রম, অর্থ, যন্ত্রপাতি আরো অনেক কিছু ব্যবহার করতে হয়েছে? জি স্যার, অনেক কিছু ব্যবহার করে তৈরি হয়েছে। স্যার মানুষের শ্রম, কৌশল, যন্ত্রপাতি অনেক কিছু ব্যবহার করতে হয়েছে। পিরামিড তৈরি করতে কেমন হবে, কতজন লোক লাগতে পারে, কেমন যন্ত্রপাতি লাগতে পারে,
কত সময় ধরে কাজ হবে, তার জন্য টাকা পয়সা কিভাবে লাগবে ইত্যাদি বিষয়বস্তুগুলি একটি কি পরিকল্পনার মধ্য দিয়ে হয়েছে নাকি অপরিকল্পিত একটি ব্যবস্থাপনার মধ্য দিয়ে হয়েছে? পরিকল্পনার মধ্যে দিয়ে হয়েছে। পরিকল্পনার মধ্যে দিয়ে। নির্দিষ্ট পরিকল্পনার মধ্য দিয়ে হয়েছে। এটা কিন্তু এক একটা করে সভ্যতা, মেসোপটেমিয়ার সভ্যতা, মিশরীয় সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা, প্রত্যেকটি সভ্যতায় মানে ব্যবস্থাপনার প্রয়োগ। আমরা আজ কোনো একটা তৈরি করতে যেমন পূর্ব থেকে চিন্তা করি, সেগুলোর প্রয়োজনীয় জিনিসপত্র জোগাড় করি, সেগুলো কাজে লাগাই, শেষ পর্যন্ত দেখি আমরা অর্জন করতে পারলাম কিনা, এই চিন্তা ভাবনাগুলো যেমন এখন করি সেই সময় কিন্তু এগুলো ছিল। এবং সেগুলো করার পেছনে অনেক স্কলার কাজ করেছে। আসলে ব্যবস্থাপনা আজকের যে সূচনা, আজকের যে উন্নত ব্যবস্থাপনা পেয়েছি, সেগুলোর কিন্তু সূচনা হয়েছে, ধারণা আমরা পেয়েছি কিন্তু সেই প্রাচীন যুগে, অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মের আরো পূর্বে। কি বুঝা গেছে? জি স্যার। হ্যাঁ, সক্রেটিস, প্লেটো এগুলো কিন্তু ওই সময় জন্মগ্রহণ করেছিল। সক্রেটিস কোন সময় বলো তো দেখি? গ্রিক দার্শনিক সক্রেটিস কোন সময় জন্মগ্রহণ করেছেন? যীশু খ্রিস্টের জন্মের আরো 400 বছর পূর্বে। কোন সময় বলো দেখি? যীশু খ্রিস্টের জন্মের আরো 400 বছর পূর্বে। হ্যাঁ, যীশু খ্রিস্টের জন্মের আরো 400 বছর পূর্বে। তার মানে সেখান থেকে এরপরে আসলে দেখি ওইখানে তো সভ্যতার উন্নয়ন ঘটেছে এবং ওখানে ব্যবস্থাপনার প্রয়োগ হয়েছে। এরপর আসলে দেখি এগুলোর পরে যীশু বা ঈসা আলাইহিস সালাম যে সময় জন্মগ্রহণ করেন, সেখান থেকে শিল্প বিপ্লবের সময় পর্যন্ত, শিল্প বিপ্লবের ঠিক আগ সময় পর্যন্ত, এই সময়টা হচ্ছে মধ্যযুগের ব্যবস্থাপনা। এই সময় দেখো 00 থেকে 1750 খ্রিস্টাব্দ পর্যন্ত, এই 1750 বছর হচ্ছে মধ্যযুগের ব্যবস্থাপনা। বলো দেখি মধ্যযুগের সময়কাল কত বছর? 0 থেকে 1750 খ্রিস্টাব্দ পর্যন্ত। কত বছর তাহলে? 1750 সাল। 1750। আর প্রাচীন যুগের বয়স কত ছিল? 5000 বছর। যীশু খ্রিস্টের জন্মের 5000 বছর পূর্বে। না 5000 বছর। প্রাচীন যুগের বয়স কত ছিল? 5000 বছর। 5000 বছর। মধ্যযুগের বয়স কত ছিল? 1750 বছর সময়কালকে আমরা মধ্যযুগ বলি। এই সময়ে তোমরা জানো যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে হচ্ছে 4 খলিফা এবং খুলাফায়ে রাশিদিন যারা আছেন, এরপরে হচ্ছে আল ফারাবি, ইমাম গাজ্জালি, লুকা প্যাসিওলি, থমাস মুর, এই ব্যক্তিরা কিন্তু আমাদের মধ্যযুগের ব্যবস্থাপক হিসেবে কাজ করেছেন। কারণ কি বলো তো দেখি, অর্ধজাহানের বাদশা কে ছিলেন? অর্ধজাহানের বাদশা 4 খলিফার মধ্যে বলা হয় না? ওসমান গনি। কাকে বলা হয়? সারা পৃথিবীর অর্ধেক শাসন করতেন এরকম ব্যক্তিরা হচ্ছে 4 খলিফার একজন, তাই না? তারপর হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এলাকার মধ্যে কিভাবে মানুষদেরকে আপডেট করা যায়, অন্ধকারাচ্ছন্ন যুগ থেকে আধুনিক যুগে বা হচ্ছে আলোর যুগে নিয়ে আসা যায়, এগুলো কি নির্দিষ্ট একটি ব্যবস্থাপনার মধ্য দিয়ে ওনারা এগিয়েছেন নাকি অপরিকল্পিত একটি পদ্ধতির মধ্য দিয়ে এগিয়েছেন? বলো তো দেখি। নির্দিষ্ট ব্যবস্থাপনার মধ্য দিয়ে, কোরআন হাদিসের আলোকে এগিয়েছেন। অর্থাৎ ওনাদের মাধ্যমে, এই ব্যক্তিদের মাধ্যমে নতুন কিছু সৃষ্টি হয়েছে। এই সৃষ্টি হওয়ার পেছনে ওনাদের পূর্বের একটা সুপরিকল্পিত চিন্তা ভাবনা ছিল, যার মধ্য দিয়ে পরবর্তী সময় ওনারা পৃথিবীকে একটা আলোর মুখ দেখানোর জন্য নতুন কিছু সৃষ্টি করে গিয়েছেন, তাই না? এগুলোর ব্যাখ্যা তোমাদের যেমন আছে আল ফারাবি, উনি আমাদের 900 খ্রিস্টাব্দে হচ্ছে রাষ্ট্র পরিচালনা করেছিলেন। তারপরে হচ্ছে ইমাম গাজ্জালি 1100 খ্রিস্টাব্দে অনেকগুলো গ্রন্থ রচনা করেছেন, সেখানে তার কাজকর্ম উপস্থাপন করেছেন। লুকা প্যাসিওলি তোমরা জানো, দুতরফা দাখিল পদ্ধতি জনক, তাই না? লুকা প্যাসিওলি। জি স্যার। শাস্ত্রকে তিনি আধুনিকায়নের জন্য ব্যবস্থা করেছেন। তারপরে এরকম থমাস মুর আছে, এরপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং অন্যান্য খোলাফায়ে রাশিদিন যারা আছে, তারা পৃথিবীকে হচ্ছে আলোর মুখ দেখানোর জন্য বা আলোকিত করবার জন্য তাদের মাধ্যমে নতুন কিছু সৃষ্টি হয়েছে বা পৃথিবী আপগ্রেড হয়েছে, তাই না? সভ্যতার বিকাশ ঘটেছে। এগুলো হচ্ছে আমাদের মধ্যযুগের ব্যবস্থাপনার একটি ফলাফল। এরপর আসলে দেখি, এরপরে 1750 বছর হচ্ছে মধ্যযুগ, কিন্তু তার পরের যুগ হচ্ছে শিল্প বিপ্লব যুগ। কোন যুগ? শিল্প বিপ্লব যুগ। শিল্প বিপ্লব, রাইট। এই শিল্প বিপ্লব 100 বছর। কত বছর?
100 বছর। মাত্র 100 বছর। অর্থাৎ এরপরে রেপিডলি পৃথিবীর পরিবর্তন হতে থাকে, অর্থাৎ পৃথিবীর যে অবস্থা, দৃষ্টিভঙ্গি, কৃষ্টি কালচার, ডেভেলপমেন্ট রেপিডলি হতে থাকে, রেপিডলি হতে থাকে। শিল্প বিপ্লব কি? শিল্প মানে হচ্ছে উৎপাদন। শিল্প মানে কি বলো দেখি? শিল্প হচ্ছে উৎপাদনের বাহন। শিল্পকে কি বলা হয়? আর উৎপাদনের বাহন। নতুন কিছু সৃষ্টি হয়, অর্থাৎ মানুষ প্রাকৃতিক সম্পদ সংগ্রহ করে মানুষের ব্যবহার উপযোগী পণ্যে রূপদান করার প্রক্রিয়ার নামই হচ্ছে উৎপাদন। আর এটি শিল্প প্রতিষ্ঠানে হয়ে থাকে, আকার আকৃতি পরিবর্তন হয়। যেমন গার্মেন্ট শিল্প প্রতিষ্ঠানে কাপড়ের পরিবর্তন হয়, বিভিন্ন জামা কাপড় তৈরি হয়। আবার হচ্ছে জুট মিলে জুট সংগ্রহ করে সেগুলো থেকে বস্তা, চট, ব্যাগ, সুতা ইত্যাদি তৈরি হয়, রশি তৈরি হয়, তাই না? বলো দেখি এগুলোর পরিবর্তন হয়েছে না? পরিবর্তন হয়েছে। 1750 সালের পূর্বে মানুষজন কি করতো? ঘরে বসে নিজেরাই নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো তৈরি করতো। যার ফলে হতো কি, যে মানুষ অনেক সময় ধরে পরিশ্রম করছে, অনেক ব্যয় করেছে, কিন্তু উৎপাদন খুব বেশি হয়নি। এরপরে 1750 সালের পরে এগুলো একটা সেন্ট্রালাইজ হলো, অর্থাৎ মানুষ বড় বড় ইন্ডাস্ট্রি দেওয়া শুরু করলো। যারা ঘরে বসে পরিশ্রম করতো, অর্থ ইনকাম সামান্যই হতো, এই সকল ব্যক্তি ঘর ছেড়ে তখন শিল্প প্রতিষ্ঠানে এসে নিজেদের শ্রম বিক্রি করা শুরু করলো এবং ঘরে যা ইনকাম করতো তার চেয়ে বেশি ইনকাম করা শুরু করলো। বুঝতে পারছো? যখন অনেক লোক একত্রিত হয়ে উৎপাদন শুরু করলো, তখন উৎপাদনের পরিমাণ আগে ঘরে বসে যা উৎপাদন হতো তার চেয়ে শতগুণ বেশি উৎপাদন শুরু হলো। বলো দেখি, এই যে উৎপাদনের যে আধিক্যতা তৈরি হলো, পরিবর্তন তৈরি হলো, এটাই হলো আমাদের শিল্প বিপ্লব, অর্থাৎ উৎপাদনের যে বিপ্লব। বুঝতে পারছো? আজ যে বড় বড় প্রতিষ্ঠানগুলো দেখতে পাচ্ছ, সেই প্রতিষ্ঠানগুলোর সূচনা কিন্তু আমাদের এই শিল্প বিপ্লব কালেই শুরু হয়েছে। এগুলোর ওইখান থেকে শুরু হয়েছে, আজ আমরা সেগুলোর বাস্তব রূপ দেখতে পেয়েছি। এই সময়ের বড় বড় যারা স্কলার ছিলেন তারা হচ্ছেন জেমস স্টুয়ার্ট, অ্যাডাম স্মিথ, রবার্ট ওয়েন, চার্লস বেবেজ, জেমস ওয়াট। এদের নাম মুখস্থ করতে হবে, কোন যুগে কারা এবং কোন যুগের 5টা যুগ মুখস্থ করতে হবে, যুগের সময়কাল মুখস্থ করতে হবে, কোন যুগে কারা আছে এরকম মুখস্থ করতে হবে। তোমাকে বলবে রোমান সভ্যতা কোন যুগের, তোমাকে বলবো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন যুগের, তারপর রবার্ট ওয়েন কোন যুগের। বলতে গেলে কি করতে হবে বলো? মুখস্থ করতে হবে, এটা মুখস্থ করতে হবে, রাইট। এরপর আসো দেখি, এরকম করে 1750 থেকে 1850 100 বছর চলে গেল। এরপরে হলো শিল্প বিপ্লব পরবর্তী যুগ, আরো 100 বছর, অর্থাৎ 1850 থেকে 1950। কত বছর বলো তো দেখি? 1850 থেকে 1950, 100 বছর। 100 বছর স্যার। এটারও সময়কাল হচ্ছে 100 বছর। এই 100 বছরে শিল্প বিপ্লব কালে যে বড় বড় প্রতিষ্ঠানগুলোর আবির্ভাব ঘটেছে, সেখানে অনেক বড় বড় স্কলার ব্যবস্থাপক হিসেবে কাজ করেছে এবং এর পর্যায়ে এর ধারাবাহিকতা আরো পরবর্তী 100 বছর পর্যায়ে এসে এরা কি করেছে, তারা অবদান রেখেছে। হেনরি ফিওর, আধুনিক ব্যবস্থাপনার জন্য হেনরি ফিওর, বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জন্য ক্যাপ্টেন টেলর, হেনরিয়েল গ্যান্ট, ম্যারি পার্কার ফলেট, হুগো মুনস্টার, ফ্রাঙ্ক বি গিলব্রেথ এবং লিলিয়ান এম গিলব্রেথ। এনারা দুইজন কিন্তু স্বামী স্ত্রী। এই যে ফ্রাঙ্ক বি গিলব্রেথ এবং লিলিয়ান এম গিলব্রেথ স্বামী স্ত্রী। হ্যাঁ, এলটন মিও, চেস্টার এ বার্নার্ড, অলিভার শেলডন, এনারা কিন্তু শিল্প বিপ্লব পরবর্তী যুগ 1850 থেকে 1950 সালে এনারা কিন্তু অবদান রেখেছেন এবং ব্যবস্থাপনার স্তরটাকে এত উন্নত পর্যায়ে নিয়ে গিয়েছেন। এনাদের গবেষণাগুলো যদি আমরা পড়ি, এদের মধ্য থেকে আমরা পড়বো হেনরি ফিল এবং এফডব্লিউ টেলর, এনাদের গবেষণাগুলো আমরা পড়বো এখানে। বুঝতে পারছো? জি স্যার। এরপর আসো দেখি আধুনিক যুগ। আধুনিক যুগ, তাহলে বলো দেখি আধুনিক যুগ শুরু হয়েছে কত সালে? 1950 সালে আধুনিক যুগ শুরু হয়েছে, রাইট। 1950 সাল, কারণ হচ্ছে 1950 সালে শেষ হয়েছে শিল্প বিপ্লব যুগ, এরপরে আধুনিক যুগ শুরু হয়েছে। এই সময় আধুনিক যুগে এসে হচ্ছে যারা বড় বড় স্কলার আছেন, এদের মধ্য থেকে যারা এই যে হচ্ছে যারা বিশেষ করে মনোবিজ্ঞানী যারা আছে, বিশেষ করে কারা বলো দেখি? মনোবিজ্ঞানী, অর্থাৎ মানসিক চিন্তা ভাবনাগুলো নিয়ে কাজ করেছেন। কেন আসো দেখি আমরা। আধুনিক চিন্তা ভাবনা হলো, একসময় শ্রমিকদেরকে দাস বলা হতো, এরপরে তাদেরকে শ্রমিক,
কর্মী ইত্যাদি বলা হতো। এখন কিন্তু এদেরকে এগুলো নামকরণ না করে বরং বলা হয় কি, এদের সবাইকে বলা হয় মানব সম্পদ। কি বলা হয়? মানব সম্পদ। মানব সম্পদ। কারণ কি, যে কোনো প্রতিষ্ঠানে তার মূল লক্ষ্য অর্জন করতে চাইলে ওই 6M দরকার, অর্থাৎ 6টি মৌলিক উপকরণ দরকার। এর মধ্যে মেন শ্রমিক কর্মচারী, প্রত্যেকটি উপকরণ দরকার। যেমন এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপকরণ হিসেবে বিবেচনা করা হয় কাকে বলো দেখি? শ্রমিক কর্মচারী। মেন। কারণ কি, যেহেতু অন্য 5টি অমানবীয় উপকরণ এই মেন নামক অর্থাৎ মানবীয় উপকরণকে দিয়েই ব্যবহার করা হবে, সুতরাং এই মানবীয় উপকরণ যদি দক্ষ না হয় তাহলে অন্যান্য উপকরণ যত উন্নত মানের হোক ব্যবহার ঠিকভাবে হবে না। এই মানবীয় উপকরণ যদি অভিজ্ঞ না হয়, দক্ষ না হয়, পর্যাপ্ত পরিমাণে না হয়, তাহলে ওই অন্যান্য অমানবীয় উপকরণগুলো প্রপারলি ব্যবহার হবে না। এজন্য বলা হচ্ছে যে একটি প্রতিষ্ঠান প্রথমত শ্রমিকদেরকে গুরুত্ব দিতে হবে। আমরা যদি শ্রমিকদেরকে গুরুত্ব দিতে পারি তাহলে প্রতিষ্ঠান অন্যান্য উপকরণগুলো পারফেক্টলি ব্যবহার হবে এবং প্রতিষ্ঠান লাভবান হবে। এই জন্যই বলা হচ্ছে যে পরবর্তী পর্যায়ে এসে শ্রমিকদেরকে যেন বেশি গুরুত্ব দেওয়া হয়, এই জন্য অনেক মনোবিজ্ঞানী কাজ করেছেন। এই জন্য অনেক প্রেষণা সংক্রান্ত অনেক তথ্য উপস্থাপন হয়েছে। মনোবিজ্ঞানীর মধ্যেগুলো তারা রয়েছেন, যেমন আব্রাহাম হ্যারল্ড মাসলো, এইচ মাসলো, ওনার তথ্য আমরা পড়বো। ডগলাস ম্যাকগ্রেগর, ওনার তথ্য পড়বো। ফ্রেডেরিক হার্সবার্গ, এনার তথ্য পড়বো। পিটার এফ ড্রাকার, এনার তথ্যগুলো পড়বো। বুঝতে পারছো? এটি প্রেষণা অধ্যায়ে আমরা প্রেষণা অর্থাৎ মোটিভেশন একটা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারে গিয়ে আমরা এনাদের অ্যানালাইসিস গুলো, থিওরি গুলো আমরা পড়বো। তাতে বুঝবো যে আসলে আধুনিক যুগের ব্যবস্থাপনা কেন এই সময়টাকে বলা হয়। ঠিক আছে? কেন এই শিল্প বিপ্লব, তাহলে হেনরি ফিওল আধুনিক ব্যবস্থাপনার জন্য, হেনরি ফিওল বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জন্য, কেভিটি টেলর উনি শিল্প বিপ্লব কালে জন্মগ্রহণ করেছেন, ওনার অবদানও ওই সময়। তারপরেও তাদেরকে কেন ওই দুইজনের একজনকে আধুনিক ব্যবস্থাপনার জনক, একজনকে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক, আমরা আধুনিক যুগে তারা জন্মগ্রহণ না করার পরেও কেন আমরা তাদেরকে ট্রিট করি এভাবে, এই বিষয়গুলো আমরা ওখানে দেখবার চেষ্টা করব। তোমরা বুঝতে পারছো আমার কথা? স্যার এগুলো কি স্যার প্রেষণা অধ্যায়ে আছে স্যার? হ্যাঁ, প্রেষণা অধ্যায় আছে। ওকে স্যার, ওকে আলোচনা করব। এরপর আসো দেখি, আমাদের নেক্সট প্রশ্ন ছিল হলো ব্যবস্থাপনা কি একটি পেশা? আমরা সেটা প্রশ্ন না করে বরং এটা আলোচনা করি, আমরা সৃজনশীল প্রশ্ন আলোচনা করি। পেশাটা আরেকদিন আলোচনা করব, এটা ওইটা এখানে উপস্থাপন করি নেই, তাই আমি এটা স্কিপ করছি। খেয়াল করো। ওকে স্যার। তোমরা জানো যে তোমাদের যে সিলেবাস, এই সিলেবাস 13-14 শিক্ষাবর্ষ থেকে কার্যকর রাষ্ট্র সংগঠনের ব্যবস্থাপনা। অর্থাৎ 15 সালে যারা প্রথম পরীক্ষা দিয়েছে তারা কিন্তু প্রথম সৃজনশীল পদ্ধতিতে এমসিকিউ আকারে পরীক্ষা দিয়েছে। এখানে তোমরা জানো যে 70 নম্বর ক্রিয়েটিভ সৃজনশীল প্রশ্ন থাকে, প্রশ্ন উত্তর দিতে হয়। এখানে 11টা প্রশ্ন থাকে, যার 7টা উত্তর দিতে হয়। প্রত্যেকটি সৃজনশীল প্রশ্নের মান 4, না সৃজনশীল 4টি অংশ থাকে। এগুলোর নাম তোমরা জানো যে জ্ঞানমূলক প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন, প্রয়োগমূলক প্রশ্ন, উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন। এই হলো মোট 10 নম্বর। জ্ঞানমূলকে 1টি অংশ থাকে, অনুধাবনমূলকে 2টি অংশ থাকে যেখানে জ্ঞানও থাকে অনুধাবনও থাকে, প্রয়োগে 3টে অংশ থাকে যেখানে জ্ঞান অনুধাবন প্রয়োগ 3টে অংশ থাকে, আর উচ্চতর দক্ষতায় 4টা অংশ থাকে যেখানে জ্ঞান অনুধাবন প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা প্রয়োগ। প্রত্যেকটি অংশের জন্য 1 মার্ক করে বরাদ্দ। তুমি যদি ফুললি অ্যান্সার দাও তাহলে তুমি 4 মার্ক পাবে। এরপর আসে দিকে বহু নির্বাচনী প্রশ্ন কিভাবে আসে। এই ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রে 30টা প্রশ্ন থাকবে, 30টা প্রশ্ন থাকবে এবং 30টা প্রশ্ন আবার 3 ক্যাটাগরির প্রশ্ন। তোমরা জানো এমসিকিউ 3 ধরনের হয়? জি স্যার। হ্যাঁ, একটা হলো সাধারণ বহু নির্বাচনী প্রশ্ন, আর একটা হলো বহুপদী সমাপ্তি সূচক প্রশ্ন, আর একটা হলো অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন। সাধারণ বহু নির্বাচনী প্রশ্নের মধ্যে কি কি আছে, যে এখানে সরাসরি 4টি অপশন থাকে, একটা প্রশ্ন ছোট প্রশ্ন থাকে, একটা 4টি অপশন থাকে। এর মধ্যে থেকে একটা অপশন বেছে নিতে হবে এবং এটার আগে পিছিয়ে আর কোনো প্রশ্ন নেই। ঠিক আছে? এরকম প্রশ্ন থাকবে 18 থেকে 20টি। তাহলে আরো থাকে কয়টা? 18টা হলে আরো 12টা থাকে, আর 20টা থাকলে আরো 10টা থাকে। এর মধ্যে থেকে বহুপদী সমাপ্তি সূচক প্রশ্ন, অর্থাৎ একটা অসমাপ্ত বাক্য থাকবে, নিচে 1, 2, 3 এরকম অপশন দেওয়া থাকবে। এই অপশনগুলো থেকে 1টি, 2টি, 3টি যে কোনো অপশন বেছে নিয়ে
উপরের ছোট বাক্য অসমাপ্ত বাক্যটাকে সম্পূর্ণ করতে হয়। এর নাম হলো বহুপদী সমাপ্তি সূচক প্রশ্ন। অনেকগুলো পদ থেকে পদ বাছাই করে তোমাকে যে কোনো একটি বাছাই করতে হবে। হ্যাঁ, একটি, দুটি, তিনটি এর মধ্যে থেকে ক খ মানে এরকম লেখা থাকে, সেগুলো থেকে বেছে নিয়ে তোমাকে উত্তর দিতে হবে। আর অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন মানে কেন অভিন্ন শব্দটা লাগানো হয়েছে, উপরে একটা উদ্দীপক দেওয়া থাকবে, তার উপর নিচে দুটো প্রশ্ন দেওয়া থাকবে। কোনো প্রশ্নে একটা প্রশ্ন থাকে, কোনোটাতে দুইটা প্রশ্ন থাকে, কোনোটাতে তিনটা প্রশ্নও থাকতে পারে। তাহলে এরকম হচ্ছে অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন থাকে মোটামুটি 5 থেকে 7টি। কয়টি? 5 থেকে 7টি। এর প্রত্যেকটাতে একটা করে হলো সাধারণ বহু নির্বাচনী প্রশ্ন, আর একটাতে হলো বহুপদী সমাপ্তি সূচক প্রশ্ন। একটি বা দুটি এরকম করে থাকতে পারে। এইভাবে হচ্ছে আমাদের সৃজনশীল প্রশ্নের মান বন্টন আমরা দেখলাম। এখন আসলে দেখি আমরা ক্রিয়েটিভ কোশ্চেন একটা আলোচনা করব এবং সেটার উত্তর কি হতে পারে আমরা একটু ধরার চেষ্টা করব। রেডি? স্বল্প সময়ের মধ্যে শেষ হয়ে যাবে। রেডি স্যার। ওকে, ইয়েস স্যার। প্রথম প্রশ্ন হচ্ছে আধুনিক ব্যবস্থাপনার জনক কে? বলো দিকে আধুনিক ব্যবস্থাপনার জনক কে? হেনরি ফিওল, রাইট। দুই নম্বর প্রশ্ন হচ্ছে ব্যবস্থাপনা সার্বজনীন ব্যাখ্যা করো। ব্যবস্থাপনা সার্বজনীন মানে হচ্ছে ম্যানেজমেন্ট ইজ ইউনিভার্সাল। ওই যে আমি একটু আগে বললাম যে গ্রিক দার্শনিক সক্রেটিস যীশু খ্রিস্টের জন্মের আরো 400 বছর পূর্বে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি বলেছিলেন ম্যানেজমেন্ট ইজ ইউনিভার্সাল। এরপরে পরবর্তী সময় প্রায় শিল্প পরবর্তী যুগে যারা জন্মগ্রহণ করেছেন তারা এটাকে সত্য হিসেবে প্রমাণ করেছেন এবং এটাকে আরো ডেভেলপ করেছেন। কেন বলেছেন? যে ব্যবস্থাপনার যে কোনো প্রতিষ্ঠানের একটি নির্দিষ্ট লক্ষ্য থাকে, এই লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য তার পরিকল্পিত উপায়ে এগিয়ে যেতে হবে। তার জন্য পরিকল্পনা থেকে নিয়ন্ত্রণ পর্যন্ত যে মৌলিক 7টি কাজ রয়েছে, যে কোনো প্রতিষ্ঠানকে তাকে ফলো করতে হবে। এটা ছাড়া ওই প্রতিষ্ঠান তার সফলতা লাভ করার অন্য কোনো উপায় নেই। অর্থাৎ পরিবার থেকে শুরু করে জাতীয় আন্তর্জাতিক যত প্রতিষ্ঠান রয়েছে, যেহেতু সব প্রতিষ্ঠানে এটা ব্যবহার করে প্রতিষ্ঠানের সফলতা অর্জন করতে হয়, তাই ব্যবস্থাপনা সার্বজনীন হিসেবে আখ্যায়িত হয়েছে। বিস্তারিত ব্যাখ্যা তোমরা পরে পড়বা। এখন আসো দেখি প্রশ্ন, মিস্টার বর্ণ কোন পর্যায়ের ব্যবস্থাপনার সাথে জড়িত? মিস্টার বর্ণ একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক। তিনি প্রতিষ্ঠানের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন ছাড়াও বিভিন্ন ধরনের নীতি ও কৌশল নির্ধারণ করেন। আচ্ছা বলো দেখি মিস্টার বর্ণ এই জায়গা থেকে আমরা কোন স্তরে ব্যবস্থাপক হিসেবে আখ্যায়িত করতে পারি? এখানে দুটো হিন্টস দেয়া আছে, একটা পরিচালক শব্দটা লাগানোই আছে। আবার বলছে যে তিনি দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন করেন, নীতি নির্ধারণ করেন, কৌশল নির্ধারণ করেন। এটা কার কাজ বলো দেখি? কোন স্তরের ব্যবস্থাপকের কাজ? উচ্চ স্তরের ব্যবস্থাপনা। রাইট। তার মানে এই পুরো লাইন পড়েই আমরা বুঝলাম যে মিস্টার বর্ণ উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনার সাথে জড়িত। অন্যদিকে মিস্টার সালাম উক্ত প্রতিষ্ঠানের সুপারভাইজার। আচ্ছা বলো দেখি নিম্ন স্তরের ব্যবস্থাপনা। পরিকল্পনাগুলো মাঠ পর্যায়ে বাস্তবায়নের দায়িত্ব নিয়োজিত থাকেন। কিন্তু প্রশ্ন কি করেছে? উদ্দীপকে দুইজন ব্যক্তির মধ্যে কার মানসিক পরিশ্রম অপেক্ষাকৃত বেশি? আচ্ছা বলো দেখি কার মানসিক পরিশ্রম বেশি, মিস্টার বর্ণ নাকি মিস্টার সালাম? উচ্চ স্তরের ব্যবস্থাপক। রাইট। উনি একজন প্রশাসকরা চিন্তনীয় কাজ করে, অর্থাৎ মানসিক পরিশ্রম বেশি করে থাকে। আর মিস্টার সালাম নিম্ন স্তরের ব্যবস্থাপক, তিনি মানসিক পরিশ্রম সবচেয়ে কম করেন, শারীরিক পরিশ্রম সবচেয়ে বেশি করে থাকেন। এগুলোর উত্তর দেওয়া হয়েছে অলরেডি ইতিমধ্যে। দেখো তোমরা একটু দেখে নাও। ব্যবস্থাপনা সার্বজনীনতা বলতে সর্বত্র ব্যবস্থাপনা জ্ঞানের আবশ্যকতা, গ্রহণযোগ্যতা, প্রয়োগযোগ্যতা বোঝায়। কেন? ব্যবস্থাপনা প্রক্রিয়ায় পরিকল্পনা, সংগঠন, কর্মসংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয়ের সাথে নিয়ন্ত্রণ কাজগুলো একজন ব্যক্তি থেকে শুরু করে পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় পর্যায়ে সমানভাবে প্রযোজ্য। ব্যবস্থাপনা প্রক্রিয়া, নীতি, পদ্ধতি ইত্যাদি প্রয়োগ ছাড়া কোনো প্রতিষ্ঠান লক্ষ্য অর্জন করতে পারে না, তাই ব্যবস্থাপনা সার্বজনীন। অ্যান্সারটা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? স্যার 2-2 স্যার। ভালো হয়েছে স্যার। ভালো স্যার। কয়টা প্যারা দিয়েছি? দুইটা। তার প্রথম অংশটার নাম কি বলো? প্রথম প্যারার নাম কি? ক নাম্বার কবে? আর দ্বিতীয় প্যারার নাম কি? অনুধাবন। গুড। এরপর আসো দেখি তৃতীয় বর্ণ, মিস্টার বর্ণ কোন পর্যায়ের ব্যবস্থাপনার সাথে জড়িত? মিস্টার বর্ণ উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনার সাথে জড়িত। কেন? এইবার উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনা কাকে বলে, কারা থাকে এটা উপস্থাপন করতে হবে, সেটা আমি দ্বিতীয়বারে উপস্থাপন করেছি। তৃতীয়বারে আমি উদ্দীপক থেকে দেখেছি, উদ্দীপকে দেওয়া আছে এরকম বিস্তারিত ব্যাখ্যা, বুঝতে পারছো? ইউটিউবে দেওয়া থাকবে, তোমরা এগুলো দেখে একটু কাজ করবে। এরপর আসলে দিকে চতুর্থ হচ্ছে কার মানসিক পরিশ্রম বেশি? উভয়ের কাজের মধ্যে মিস্টার বর্ণের মানসিক কাজ পরিশ্রম বেশি। এখন
এরপরে পরের অংশ, উচ্চ পর্যায়ের ব্যবস্থাপক এবং নিম্ন পর্যায়ের ব্যবস্থাপক ওনারা কি করেন, কারা মেন্টাল ওয়ার্ক বেশি করেন আর কারা ফিজিক্যাল ওয়ার্ক বেশি করেন, সেটা আমি দ্বিতীয় পারে উপস্থাপন করেছি। তৃতীয় পারে আমি উদ্দীপক থেকে নিয়ে এসেছি যে মিস্টার বর্ণ যেহেতু প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক, তিনি দীর্ঘমেয়াদী লক্ষ্য নির্ধারণ করেন, পরিকল্পনা প্রণয়ন করেন, কৌশল নির্ধারণ করেন। এগুলো দীর্ঘদিনের চিন্তা ভাবনার ফলাফল, যে সুতরাং এটি চিন্তনীয় কাজ। আর এই সুপারভাইজার তিনি সরাসরি শ্রমিক কর্মচারীদের সাথে অবস্থান করে ওদের কাজকর্ম ঠিকভাবে পূর্ব নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী হচ্ছে কিনা সেগুলো পর্যবেক্ষণ করেন। অর্থাৎ তিনি শারীরিক বেশি পরিশ্রম করেন, মানসিক পরিশ্রম কম করেন। চতুর্থ প্যারায় তুমি তোমার নিজের মতো করে বলতে হবে, প্রজ্ঞা কাজে লাগাতে হবে, জ্ঞান অনুধাবন প্রয়োগ, উচ্চতর দক্ষতা নিজের মতামত কি দিয়েছি। মিস্টার বর্ণ প্রতিষ্ঠানের জন্য পরিকল্পনা প্রণয়ন করেন, নীতি ও কৌশল নির্ধারণ করেন যা মানসিক শ্রমের অন্তর্গত। অন্যদিকে মিস্টার সালাম মিস্টার বর্ণের দেওয়া পরিকল্পনা, নীতি ও কৌশলগুলো বাস্তবায়নের দায়িত্বে নিয়োজিত থাকেন, যার সাথে শারীরিক শ্রম বেশি জড়িত। তাই বলা যায় মিস্টার বর্ণ মিস্টার সালামের কাজের মধ্যে মিস্টার বর্ণের মানসিক পরিশ্রম অপেক্ষাকৃত বেশি। এই হচ্ছে আমাদের ঘ নম্বর প্রশ্নের উত্তর। তোমরা কি বুঝতে পারছো সবাই? জি স্যার। জি স্যার। সেটা প্রশ্ন ছিল স্যার। এবার বহু নির্বাচনী প্রশ্নে আমি একটু সংক্ষিপ্তভাবে চলে যাচ্ছি। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলো সরকার। স্যার ঘর নাম্বার সৃজনশীল যে লাস্টের যে লাইনটা, তাই মিস্টার বর্ণ আর যে মিস্টার যে সুপারভাইজার, তা এটা যদি স্যার আমি লাস্টে প্যারা লিখে হবে 4টা প্যারা বানে? হ্যাঁ হ্যাঁ স্যার আপনি ওই যে লাস্টের যে লাইনটা এটা এক্সারসাইজ স্যার লাগিয়ে দিয়েছেন, আমি যদি স্যার আলাদা প্যারায় লিখি তাহলে হবে স্যার? আমি তো আলাদা লাইন করেছি, আলাদা ওটা ইয়ে দেয়া আছে না, ডট দেয়া আছে, জায়গা ছিল না তাই চাপাচাপি হয়েছে। ওকে স্যার, ওকে ওকে ওকে। হ্যাঁ এই এমসিকিউ গুলো তোমরা সমাধান করবে বাসায়, আজকে আলোচনা করার সুযোগই নাই, ঠিক আছে? দেখো ব্যবস্থাপনা কোন কাজের অদক্ষতার করেন, মিস্টার রাকিবের সমস্যা পড়েছেন, তারপরে এই পর্যায়ে মিস্টার রাকিবের কর্মকৌশল কি হতে পারে, এরকম প্রশ্ন আমি দিয়েছি। এই হচ্ছে বিষয়। আর তোমাদের আজকের হোমওয়ার্ক, তোমরা তোমাদের জন্য আমার সব সময় পরামর্শ থাকবে, প্লিজ ব্ল্যাক এন্ড হোয়াইট প্র্যাকটিস করো বাসায়, অর্থাৎ খাতা কলমে তোমাকে প্র্যাকটিস করতে হবে। এটা আমি শিক্ষক বলছি সেটা হয়তো অনেকেই ভাবছে না, সে কারণে বলছি না। আমি ব্যক্তিগতভাবেই আমি যখন ছাত্র ছিলাম তখন যে কোনো বিষয়ে 15টা পয়েন্ট মুখস্থ করতে হবে, আমি 15টা পয়েন্ট যতক্ষণ ভাগ ভাগ করে লিখেছি, যতক্ষণ পর্যন্ত সবগুলো একবারে লিখতে না পেরেছি ততক্ষণ পর্যন্ত আমি লেখা চালিয়ে গিয়েছি। বুঝতে পেরেছো? তাহলে তোমরাও, যেহেতু তোমরাও ছাত্র, তোমাকে শিখতে হবে, এখানে শেখার কোনো বিকল্প নেই, সুতরাং তোমরা এইভাবেই প্র্যাকটিস করো। নেক্সট ক্লাসে দেখা হবে। আচ্ছা তোমাদের এখন হলে অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা হবে, সেই ক্লাসে জয়েন করো অল্প সময়ের জন্য। ওকে স্যার। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।